না না আমাকে যেতেই হবে না, যেতেই হবে, যেতেই হবে। আপনি দয়া করে আপনি যাবেন না, আপনি যাবেন না স্যার। তোমরা উঠে যাও, তোমরা উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও। উঠে যাও, উঠে যাও, ওঠো তোমরা, আমি যাচ্ছি। উঠে যাও তোমরা। ওই ভাই লিফট খারাপ হয়ে গেছে ভাই। আরে তুই কি বলছিস কি? আরে দড়ি ফেল, দড়ি ফেল, দড়ি ফেল। ও স্যার, স্যার সবজি। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক নীলাব্জ চক্রবর্তীর লেখা রাঙা দাদু ও সন্ন্যাসী। লেখক নীলাব্জ চক্রবর্তীর জন্ম কলকাতায়, তবে কর্মসূত্রে তাঁর থাকা হয় উত্তরবঙ্গের শিলিগুড়িতে। পেশায় তিনি একটি বেসরকারি কোম্পানির সেলস পার্সোনেল। লেখালেখি করা এবং বই পড়া তাঁর প্রধান নেশা। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প রাঙা দাদু ও সন্ন্যাসী। আমার এক দাদু ছিল বলছি কারণ আজ তিনি আর নেই। বছর 7 আগে তিনি পরলোকের বাসিন্দা হয়েছেন। এই দাদু ছিলেন আমার মায়ের 9 কাকা। আমার দাদু মানে মায়ের বাবারা ছিলেন 5 ভাই, যার মধ্যে আমার নিজের দাদু হলেন সেজ, আর তার ঠিক পরের জন ছিলেন আমার সেই রাঙা দাদু। বেশ আমোদে স্বভাবের মানুষটির সবচেয়ে বড় বিশেষত্ব এই যে উনি সকলের সাথে খুব সহজেই মিশে যেতে পারতেন। রাঙা দাদুর আসল নাম ছিল শ্রীযুক্ত আনন্দমোহন ব্যানার্জি। ভদ্রলোক ছিলেন অকৃতদার। ছোটবেলা থেকেই বোহেমিয়ান স্বভাবের হওয়ার জন্য ঘর বাঁধা তার হয়ে ওঠেনি। অবশ্য তাতে কোনো খেদ ওনার ছিল না। আসলে নিজের জীবন পথ উনি নিজেই নির্বাচন করেছিলেন। মায়ের মুখে শুনেছি আমার মায়ের ঠাকুমা তার এই 9 ছেলের বিয়ে ঠিক করেছিলেন একবার, কিন্তু বিয়ের 2 দিন আগেই তিনি বাড়ি থেকে পালিয়ে যান। ছেলেবেলা থেকেই প্রচন্ড ডানপিটে চরিত্রের এই মানুষটি মারধরও নাকি বেজায় রকম খেতেন। তাতেও অবশ্য স্বভাব পরিবর্তন বিন্দুমাত্র হয়নি। এমন কথাও শুনেছি যে আমার দাদুর কাছে কিলচর যথেষ্ট খেয়েছেন তিনি, তথাপি শুধরোনোর কোনো বালাই ছিল না। যদিও আমার দাদু শ্রীযুক্ত ললিতমোহন ব্যানার্জি মহাশয়কে উনি খুব শ্রদ্ধা ভক্তি করতেন, তাই হয়তো জীবন সায়ান্নে হঠাৎ একদিন আমার দাদুর ভিটেতে এসেই ওঠেন তিনি। আমি গল্প শুনেছি একদিন বিকেলে মূর্তিমান হঠাৎ হাজির। সোজা এসে আমার দাদুর পা ছুঁয়ে প্রণাম করে বলেছিলেন, সারা জীবন প্রচুর টোটো করে ঘুরলাম, এখন জীবনের বাকি দিনটা তোমাদের সাথে কাটাতে চাই। তোমার সংসারে আমার জায়গা হবে তো? সেই থেকে উনি আমার দাদুর কাছেই আছেন। আরো অন্যান্য দাদারা থাকতেও এই সেজটাকেই বেছে নিয়েছিলেন উনি। হয়তো কোথাও একটা আত্মিক যোগ ছিল 2 ভাইয়ের মধ্যে। রাঙা দাদুকে আমি যখন প্রথম দেখি তখন আমি স্কুলের গণ্ডির শেষ সীমানায়। প্রথম দেখাতেই রাঙা দাদুর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। ভদ্রলোকের বয়স তখন 70 ছুঁই ছুঁই, তবে চোখে মুখে বার্ধক্যের ছাপ ছিল না। ফর্সা রং, সুন্দর চেহারার মানুষটির মুখে যে দীপ্ত হাসি সদা থাকতো তা যে কাউকে ওনার প্রতি আকৃষ্ট করবে। সত্যি বলতে ওনার মুখে না শুনলে বোঝাই দায় যে ভদ্রলোকের বয়স 69। চওড়া কপাল, জলজলে 2টি চোখ ও কঠিন চোয়াল দেখলে ওনাকে সাহেবদের মতোই লাগতো। সত্যি বলতে এই রাঙা দাদু নামটার সার্থক রূপ ছিলেন তিনি। ওনার কাছে থাকলে কখন যে সময়তরী স্রোতশিলা নদীর মতো তত্তর করে বয়ে যেত তা মালুম হতো না। রাঙা দাদু জীবনে বহু জায়গায় ঘুরে বেরিয়েছিলেন। নিজেকে যাযাবর বলে আখ্যা দিয়েছিলেন তিনি নিজেই।
যদিও এই আখ্যাটি একটু অত্যুচ্চ ছিল না। উনি জীবনে নানান জায়গায় কাজ করেছেন, কোনো জায়গায় বছর খানেকের বেশি অবশ্য স্থায়িত্ব হয়নি। কাজকর্ম করে পকেটে 2-4 পয়সা জমলেই পাড়ি দিতেন নতুন ঠিকানায়। দেশ বিদেশে অনেক স্থানে তার পদধূলি পড়েছে। তাই ওনার অভিজ্ঞতার সাথে ওনার গল্পের ভান্ডারটিও বেশ গভীর। একবার হেসে বলেছিলেন ওনার কাছে নাকি এত গল্প আছে, তা বলতে শুরু করলে আমার বয়স হাফ সেঞ্চুরি পার করে যাবে। রাঙা দাদু আসার পর থেকে আমার মামার বাড়ি যাওয়ার ধুম বেড়ে গিয়েছিল। উদ্দেশ্য একটাই, রাঙা দাদুর কাছ থেকে হরেক রকম গল্প শোনা। ওনার জীবনের হাজারো ঘটনা ওনার সুনিপুণ বগ্মিতার দৌলতে প্রতিবার জীবন্ত হয়ে ধরা দিত আমাদের কাছে। আমি, আমার মাসতুতো দাদা, দিদি, কখনো আবার মা, মামা, মাসি সবাই মিলে জড়ো হতাম ওনার কাছে। প্রায় প্রতিদিন সন্ধ্যায় মুড়ি চপ নিয়ে বসে পড়তাম রাঙা দাদুর গল্পের আসরে। সেরকমই একটা গল্পের কথা আজ বলবো। মোচার চপে আয়েশ করে একটা কামড় দিয়ে রাঙা দাদু বলতে শুরু করলেন। ঘটনার পটভূমি ছোটনাগপুর মালভূমি এলাকার এক অজগ্রামে। আমি তখন ওই অঞ্চলের এক কলিয়ারিতে কিছুদিন কাজ করেছি। একদিন শোনা গেল কোনার নদীর তীরে অবস্থিত শ্মশান ঘাটে এক জটাধারী সন্ন্যাসীর আবির্ভাব হয়েছে। লোকটি নাকি ত্রিকালদর্শী। গ্রামের মানুষেরা তার একটিবার সাক্ষাতের জন্য অধীর হয়ে উঠেছে। লোকটি একটুক্ষণ কাউকে দেখেই তার সমস্ত বৃত্তান্ত বলে দিচ্ছেন। গ্রামের এক বিত্তবান লোক তার বাড়িতে সন্ন্যাসীকে আমন্ত্রণ করে আনেন। সারাদিন সেখানে কাটিয়ে বিকেলে ফিরে যাওয়ার সময় সেই ধনী লোকটি সন্ন্যাসীকে বেশ কিছু একটা টাকা দিতে গেলেই সন্ন্যাসী খেপে যান। তিনি বলে ওঠেন, আমায় টাকা দিচ্ছিস কেন? কি ভেবেছিস টাকা দিয়ে আমায় কিনতে পারবি? তোর এত অহংকার! তোর এই টাকার গুমর থাকবে না। আমায় টাকা দিয়ে কেনা যায় না। আমি সদা স্বাধীন। সস্তার টাকার জন্য সাধনা করি না আমি। আমার পবিত্র সাধনাকে টাকা দিয়ে অপমান করছিস তুই। সন্ন্যাসীর এরকম এক আচরণে সেই ধনী লোকটি ঘাবড়ে যায়। টাকার কারবার করতে করতে তার হয়তো ধারণা জন্মেছিল এই দুনিয়ায় সবাই টাকার পিচাস, তাই ওই কাজটা করে ফেলে। সে তো সাধুর কথা শুনে বেজায় ভীত ও হতবাক হয়ে পড়ে। লোকে বলে এই সব সাধু সন্ন্যাসীদের অভিশাপ ভয়ঙ্কর। তারা যা বলে তাই ফলে যায়। অতএব সাধুর মান ভঞ্জনের জন্য সে উদ্গ্রীব হয়ে ওঠে। অগত্যা তার কথায় কাজ না হওয়ায় সেই লোকটি স্ত্রী এসে সাধুর পায়ে লুটিয়ে পড়ে। তারপর যথেষ্ট ক্ষমা ভিক্ষা চেয়ে সাধুর মেজাজ ঠান্ডা করে। অবশেষে সাধুর রাগ পড়লে তিনি ফের শ্মশানে ফিরে যান। আগে সাধু সন্ন্যাসীর কথা শুনলেই আমার মনে হতো এরা ভণ্ড। মানুষের ভয়কে কাজে লাগিয়ে এরা নিজেদের আখের গোছায়। তবে এই সাধুটি কি ব্যতিক্রমী? কিছু কিছু সাধু সন্ত অবশ্য এমন আছেন যারা সততার সাথে ঈশ্বরের আরাধনা করেন। এই সাধুটিও হয়তো সেই গোত্রের। অতএব সাধুর দর্শন পাওয়ার অদম্য ইচ্ছা মনে এলো। যা ভাবা তাই কাজ। একদিন দুপুরে কাজের পর গিয়ে হাজির হলাম শ্মশান ঘাটে। পাশ দিয়ে বয়ে চলেছে কোনার নদী। চৈত্রের শুরুতে তখন সেটা সরু সুতোর আকার ধারণ করেছে। যদিও বর্ষায় এই নদীতেই জোয়ার ভাটা খেলে। মাঝে মাঝে বর্ষায় এই নদী এমন বিধ্বংসী রূপ ধারণ করে যা দেখলে রীতিমতো ভয় পেতে হয়। সেই নদীর পশ্চিম ধারে এই শ্মশান। নদীর ওপারে চাষের ক্ষেত চোখে পড়ে। কয়েকজন চাষাভূষো মানুষ সেখানে জমিতে কাজ করছে।
নদীর ধারে শ্মশানের গা ঘেঁষে ছড়িয়ে আছে উলু খাগড়ার ঘন বন। কোথাও কোথাও নদীর ক্ষীণ স্রোতে কচুরিপানা চোখে পড়ে। শ্মশানের আশেপাশে কোনো জনমানবের দেখা নেই। একটা নিভে যাওয়া চিতাভস্ম থেকে তখনও অল্প ধোঁয়া বেরোচ্ছে। অথচ যে মানুষটির জন্য আমার ওখানে যাওয়া, তার কোনো দেখা নেই। শ্মশানের একদিকে একটা বড় অশ্বত্থ গাছের নিচে দেখলাম সন্ন্যাসীর ধুনি প্রস্তুত করা, কিন্তু লোকটি কোথায়? বিকেল অবধি বসে রইলাম। সূর্য তার ঘরে ফেরার পথে তখন সওয়ার হয়েছে। চারিদিকে লাল আলোর ছটা ছড়িয়ে পড়েছে। অবশেষে সন্ধ্যা যখন আসন্ন, তখন আমি উঠে পড়লাম। কি জানি সাধু বাবা তার এই স্থান পরিত্যাগ করেছে কিনা, সেই বিষয়ে সন্দেহ জাগল। এইসব সাধু সন্তদের তো কোনো ঠিক নেই, আজ এখানে তো কয়েকদিন পর অন্য কোনো স্থানে। ব্যর্থ মনোরথে ফিরে এলাম। তবে মনের মধ্যে অশান্তি অনুভূত হতে লাগলো ক্রমশ। পরের দিন ফের গেলাম সেখানে, আবার তার দেখা নেই। সেদিন ফেরার পথে এক গ্রামবাসীকে দেখে তার কাছে সাধুর কথা জানতে চাইলাম। শ্মশানের সীমানায় ঠিক বাইরে যে গ্রাম আছে, সেখানকার বাসিন্দা এই লোকটি। সে যদিও আমায় সঠিকভাবে কিছু বলতে পারল না, তবে একটা কথা বলল যে দিনের আলোয় ওনার দেখা মেলে না। সকাল হলেই তিনি বেরিয়ে পড়েন এদিক সেদিক। সারাদিনে যা খাবার জোটে তাতে পেটের জ্বালা মিটিয়ে সন্ধ্যের পর শ্মশানে ফেরে। অতএব ওনার দেখা পেতে হলে সন্ধ্যের পর আসতে হবে। কথাটা শুনে আমার মনটা কেমন করে উঠল। না, ভূতের ভয় আমার নেই, তবে অন্ধকারে অমন শ্মশানে ভূত না থাক, শিয়াল বুনো শুয়োরের ভয় তো একটা আছেই। শ্মশানের অন্যদিকে জঙ্গলের পথ শুরু হয়েছে। তবু সেই সাধুর দেখা পেতে এতটা মরিয়া হয়ে উঠলাম যে ঠিক করলাম সন্ধ্যার পরেই যাব সেখানে। আর করলামও তাই। সেদিন সন্ধ্যা পর্যন্ত ওই গ্রামে অপেক্ষা করে অন্ধকার নামতেই শ্মশান পানে গেলাম। গিয়ে দেখি অশ্বত্থ গাছের তলায় এক বয়স্ক সন্ন্যাসী বসে। কাছে গিয়ে দেখি সন্ন্যাসী দু চোখ বুজে বিড়বিড় করে কিসব মন্ত্র আওড়াচ্ছেন। হঠাৎ চোখে পড়লো একটা সাপ। যা তা সাপ নয়, একেবারে কালকে উঠে সন্ন্যাসীর পেছনে গাছের গুড়ির মধ্যে সেরিয়েছিল হয়তো। সন্ধ্যা নামতে শিকারের সন্ধানে বেরিয়ে এসেছে। আমি দেখলাম সাপটা সাধুর ঘাড়ের উপর দিয়ে উঠে তার কোলের উপর দিয়ে চলতে থাকলো। এই দৃশ্য দেখে আমার রক্ত হিম হওয়ার জোগাড়। অথচ ওই সন্ন্যাসীর কোনো হেলদোলি নেই। সে তখনও শান্তভাবে চোখ বুজে রয়েছেন। সাপটা আস্তে আস্তে তার নিজের পথে চলে গেলে সাধু চোখ খুলে আমার উদ্দেশ্যে পরিষ্কার বাংলায় বললেন, খুব ভয় পেয়েছিস বুঝি? ও আমায় কিছু করে না। এই গাছের একটা গর্তে ওর বাস। তারপর একটু থেমে ফের বললেন, এই জগৎ সংসারে মানুষের মতো ক্ষতিকর প্রাণী আর কেউ নেই। আমার তখনও ঘোর কাটেনি। চোখের সামনে এত বড় সাপ দেখিনি যে তা নয়, তবে কোনো মানব শরীরের ওপর দিয়ে তার বেয়ে যাওয়া ও সেই মানবের মধ্যে বিন্দুমাত্র বিকার না হওয়ার মতো অস্বাভাবিক কিছু কোনোদিন দেখিনি। তার উপর বাইরে থেকে আসা সাধুর মুখে বাংলা ভাষা শুনে একটু অবাক হলাম। তবে সাধুর কথায় আমার সম্বিত ফিরেছিল। তারপর তার আরো কাছে এগিয়ে গেলাম। তখনও হাত পা সামান্য কাঁপছিল যেন। সাধু তা বুঝে বললেন, এখনো তোর আতঙ্ক কাটেনি দেখছি।
আয় আয় বাবা, আমার সামনে এসে বস দেখি। সাধুর কথায় একটা মমতার ভাব ছিল। সাধারণত এই ধরনের সাধুরা খুব বদমেজাজি, খ্যাপা ও রাগী গোছের হয়। তবে এই লোকটিকে দেখলাম অনেক আলাদা। পরনে তার রক্তিম ধুতি, দেহের ঊর্ধ্বাঙ্গ খালি, হাতে গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় পাহাড়ের চূড়ার মতো জটার ভার, কপালে ত্রিশূল আঁকা। সাধুর একপাশে রাখা আছে কমণ্ডলু ও একটি কাপড়ের পুঁটলি। আমায় বসতে বলে সাধু ধুনি জ্বালালো। নিরেট অন্ধকার দূর হয়ে চারিপাশ কিছুটা উজ্জ্বল হয়ে উঠল। ধুনির আলোয় আমার দিকে চেয়ে বলল, কি চাই তোর? আর তুই আমার কাছে এসেছিস কেন? আমি এবার সাধুর মুখটা ভালো করে দেখলাম। চোখ দুটি বড় উজ্জ্বল কিন্তু শান্ত। সারা মুখ ঘন সাদা লম্বা দাড়িতে আবৃত, তবে মোটা গোঁফে অর্ধ পরিবৃত ঠোঁটে হাসির রেখা বিদ্যমান। সাধুর শরীরের রং টকটকে গৌর বর্ণ। এ কথা বলে রাঙা দাদু আমাদের বললেন, এই যে খোকারা, এই আমার গায়ের যে রং দেখছিস, তার চেয়েও ফর্সা রং ছিল সেই সন্ন্যাসীর। সাধুর চেহারা দেখে মনে ভক্তিভাব এলো। একবার এই চিন্তারও উদয় হলো যে এমন এক পুরুষ সব ছেড়ে এই বৈরাগ্যের পথ কেন অবলম্বন করেছিলেন। তবে সে প্রশ্ন করার সাহস কুলালো না আমার। তাই সাধুকে হাত জড়ো করে উত্তরে জানালাম, আগে আগে আপনার সাথে দেখা করতে ইচ্ছে ছিল খুব। আপনার কথা এখানকার মানুষের মুখে অনেক শুনেছি, তাই এলাম আপনার কাছে। আচ্ছা, আপনি আপনি কিভাবে বুঝলেন আমি বাঙালি? আমার কথায় সামান্য হেসে সাধু বলেন, বাঙালি হয়ে যদি নিজের দেশের মানুষকে চিনতে না পারি তাহলে আর কি করলাম? আমাদের জাতের মানুষের মধ্যে একটা ঔজ্জ্বল্য ভাব আছে, বুঝলি, যা সচরাচর অন্যদের মধ্যে থাকে না। তা তোর নাম কি? আগে শ্রী আনন্দমোহন ব্যানার্জি। ব্রাহ্মণ সন্তান তুই? আমি এবার ওকে জিজ্ঞাসা করলাম, মানে সাধু বাবা, আমার ভবিষ্যৎ সম্পর্কে যদি... আমায় মাঝপথে থামিয়ে দিয়ে তিনি বললেন, কেন রে, জীবন নিয়ে কি তুই খুব চিন্তিত? কিন্তু তোর কপাল তো তা বলছে না। তুই তো আমাদের মতো বৈরাগ্যের পথ নিয়েছিস। যদিও সব বৈরাগ্য মানে যে সন্ন্যাস এমনটা নয়। সংসারের অমোঘ মায়া তোর ভালো লাগে না, দম বন্ধ হয়ে যায় তোর ওতে। তাই তো কোথাও বেশি দিন একভাবে থাকতে পারিস না, ছুটে বেড়াস এদিক থেকে ওদিক। হ্যাঁ 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 সাধু বাবা, আপনি একদম ঠিক বলেছেন। এই এই সংসার আমার একদম ভালো লাগে না। ওই মায়ার বন্ধন আমায় যেন দুর্বল করে দেয়। ওই দুর্বলতা আমার সহ্য হয় না। আমি আমি মুক্তির পথ খুঁজছি, তবে তবে পাচ্ছি না। আমায় আপনার শিষ্য করবেন? কাতর কণ্ঠে সন্ন্যাসীকে মিনতি করলাম। সন্ন্যাস তোর জন্য নয়, তোর কপালে তা নেই। তুই তোর মুক্তি এই পথেই পাবি। মানুষের মধ্যে ভালোবাসা বিলিয়ে দে। মনে রাখিস, ভালোবাসার চেয়ে বড় সাধনা আর কিচ্ছু নেই। পৃথিবীতে এখন ভালোবাসার বড়ই আকাল। জগৎকে ভালো করে জানতে চেষ্টা কর, তাকে চিনতে চেষ্টা কর। তোর মুক্তি এই পথেই আছে, এটা তুই মনে রাখিস। কিন্তু
কিভাবে তা পাবো সেটা যদি দয়া করে বলে দেন। এ কথা কাউকে বলতে হয় না, যখন সেই মুহূর্ত এসে উপস্থিত হবে তুই নিজেই তা বুঝতে পারবি। তবে আগামী 6 মাস একটু সামলে চলিস, তোর বিপদের সম্ভাবনা রয়েছে। তারপর একটু থেমে তিনি ফের বলেন, আচ্ছা, 13 বছর বয়সে তোর কি একটা মস্ত বড় ভাড়া গিয়েছিল? আমি তো এ কথা শুনে অবাক। সত্যি, সেই সময় আমি জলে ডুবতে ডুবতে বেঁচে ফিরেছিলাম। তবে তবে সে কথা তো উনার জানা অসম্ভব। হঠাৎ এমন সময় আমার মামাতো দাদা বরুণ প্রশ্ন করে, কেন, কি হয়েছিল রাঙা দাদু আপনার? আরে সে এক ঘটনা ঘটেছিল। আমরা তখন বাংলাদেশে আমাদের গ্রামে থাকতাম। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। তখন বর্ষাকাল, ইলিশের মরশুম। পদ্মার বুকের ভিতরে মাঝিরা জাল বিছিয়ে রাখত ইলিশ ধরার জন্য। তা আমরা জলে নেবে খুব খেলতাম। ওই রকমই জলে নেবে খেলা করতে করতে ডুব সাঁতার দিতে গিয়ে আমার পায়ে জড়িয়ে যায় সেই জাল। আমার তো প্রাণ যায় যায় অবস্থা, কিছুতেই ছাড়তে পারছি না। এদিকে দম কমে আসছে, একবার যে মাথা তুলে কাউকে ডাকবো সে সুযোগও নেই। তখন তোদের দাদু, মানে সেচ দাদা, বিপদ বুঝে জলে ঝাঁপ দেন। উনি তখন নদীতে স্নান করতেই এসেছিলেন। তার শেষ দাদার কোমরে স্নানের সময় সব সময় একটা ব্লেড খোঁজা থাকতো। এই জালের জন্যই এই ব্যবস্থা। এর আগেও এভাবে একজনের প্রাণ গেছিল। সেচ দাদা জলে ডুব দিয়ে জাল কেটে আমায় ডাঙায় তোলে, না হলে তখনই পদ্মার অতলে তলিয়ে যেতাম আমি। রাঙা দাদুর এই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনে আমরা সকলেই প্রায় আটকে উঠি। বরুণ দাদা প্রশ্ন করে, আচ্ছা, এই ধরনের সাধুরা কি সব কিছু দেখতে পায়? মানে তারা ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব কিছু দেখতে পায়? সৎ সাধক হলে অবশ্যই পান বই কি, তবে এমন মানুষ খুবই বিরল। আমার সৌভাগ্য যে এমন এক সাধকের দেখা আমি পেয়েছিলাম। এরপর আমি বললাম, আচ্ছা রাঙা দাদু, আপনার ঘটনাটা বলুন না। তারপর তারপর কি হলো? একগাল মুড়ি চিবোতে চিবোতে রাঙা দাদু বলে চললেন, বিপদের সম্ভাবনা শুনে আমি ওনাকে জিজ্ঞাসা করি, কিরকম বিপদের কথা বলছেন আপনি? উনি বলেন, না, তা ঠিক স্পষ্ট নয়, তবে তবে বিপদের একটা ভয়াবহ সম্ভাবনা আছে এবং তা প্রাণনাশক। এ কথায় আমি ওনাকে বলি, তাহলে সাধু বাবা, আমায় কিছু মাদুলি বা তাবিজ দিন, যাতে যাতে বিপদ থেকে রক্ষা পাই। আমার কথায় এবার তার শান্ত চেহারার বদল ঘটে। কিঞ্চিত রুষ্ট স্বরে বলেন, দেবতার বিধান বদলানো কোনো মাদুলি বা তাবিজের কাজ নয়। ঈশ্বরে ভরসা রাখতে শেখ, তিনিই তোকে ঠিক পথ দেখাবেন। আমি ব্যগ্র চিত্তে আবার বলি, তবে তবে অনেক সাধুতান্ত্রিক জ্যোতিষীরা যে মাদুলি তাবিজ দেয়। আমার কথা শেষ করতে না দিয়ে সাধু গলা খেঁকিয়ে বলে ওঠেন, ওরা সব নিম্ন শ্রেণীর সাধক, ভরংবাজি দেখিয়ে নিজেদের আখের গোছায়। ওসব বুজরুকি ছাড়া আর কিছুই না। জীবন যিনি দিয়েছেন রক্ষা করার হলে তিনিই করবেন। ওনার উপর বিশ্বাস রেখে এগিয়ে চল। আমি এরপর আবার কিছু বলতে গেলে উনি আমায় থামিয়ে দিয়ে বলেন,
যা এখান থেকে, তোর জায়গা এটা নয়। নিজের পথে থাক, ঈশ্বরে ভরসা রেখে চল। এখান থেকে চলে যা, আর কোনোদিনও আসবি না এ পথে। আমি আর কথা বাড়াইনি। ওনার কথায় যেন জাদু ছিল, তাই হয়তো আদেশ পাওয়া মাত্র আমি ওখান থেকে চলে আসি। তারপর দিন শুনলাম সন্ন্যাসী সেই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেছেন। কোথায় গেছেন তা অবশ্য কেউ জানে না। মনের মধ্যে চাপা দুশ্চিন্তা ও একরাশ হতাশা নিয়ে দিন চলতে থাকলো আমার। সময় নিজের গতিতে এগিয়ে চলল। হঠাৎ একদিন ঘটে গেল সেই সাংঘাতিক বিপদ। তোদের তো বলেছি আমি তখন কলিয়ারিতে কাজ করি। আমার উপর ভার ছিল শ্রমিকদের কাজ তদারকি করা। আকাশের বুক চিরে অবিরাম বাড়িধারা আছড়ে এসে পড়ল মাটির ওপর। তার সাথে শুরু হলো বিদ্যুতের ঝলকানি। শান্ত সুতাকৃতি কোনার নদী প্রবল বর্ষার জেরে ফুলে ফেঁপে উঠতে লাগল। ইতিমধ্যে খবর এলো খনির কাছাকাছি এক জায়গায় নদীর বাঁধ ভেঙে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করেছে। আচমকাই পরিস্থিতির জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। দেখতে দেখতে নদীর জল পাড়ের উপর দিয়ে বইতে বইতে অবশেষে খনির ভিতর ঢুকতে শুরু করলো। তখন তো খনির অন্দরে পুরোদমে কাজ চলছে। আকস্মিক এই ঘটনায় সবার মধ্যে হুলস্থুলু কাণ্ড বেঁধে গেল। তখন খনির মধ্যে প্রায় জনাবিশেক শ্রমিক কাজ করছিল। তাদের তৎক্ষণাৎ খনির বাইরে বার করার তোড়জোড় শুরু হলো। ওদিকে খনির ভিতরে জল প্রবেশ করছে। তখনকার প্রযুক্তি অত উন্নত নয়। একটা হাইড্রোলিক লিফটের মাধ্যমে খনির ভিতর মানুষ ওঠা নামার বন্দোবস্ত ছিল। সেই লিফটে একসাথে 4 জনের বেশি চাপলে আবার বিপদ। যাই হোক, উপস্থিত পরিকাঠামো সম্বল করে খনির ভিতরে থাকা শ্রমিকদের বাইরে আনা হতে থাকলো। চারিদিকে শ্রমিকদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে। একবার করে লিফট নামানো হচ্ছে আর 4 জন করে শ্রমিককে বাইরে আনা হচ্ছে। দেখতে দেখতে খনির ভিতর কোমর সমান জল জমে গেল। যে কোনো সময় খনিতে ধস নামলে নিরীহ প্রাণের বলি হবে। এক সময় খনির জল বুক সমান পৌঁছালো। তখনও জনাচারেক মানুষ সেখানে আটক। লিফটে ওঠার পরিসর পর্যন্ত নেই খনি গহ্বরে। সকলে ওই 4 জনের জীবনের আশা ত্যাগ করল। আমি অস্থির হয়ে পড়লাম। আমার কাঁধে ওই মানুষগুলির দায়িত্ব। আমি কিনা ওদের ওখানে মরতে দিয়ে নিজে নির্লিপ্ত হয়ে থাকবো। আমি ঠিক করলাম নিজে নামবো ওদের উদ্ধারে। করলামও তাই। অনেকে অবশ্য আমায় বারণ করলো। ওই সময় খনি গহ্বরে নামা মানে নিজের জীবনের আত্মাহুতি দেওয়া। আমি শুনিনি। নিজের প্রাণ থাকতে কারোর প্রাণ যেতে দেব না। অগত্যা লিফট চেপে নেমে পড়লাম খনি গহ্বরে। আমায় দেখে যেন নতুন জীবনের আশায় চনমন হয়ে উঠল ওই 4 জন শ্রমিক। আমি জলের কাছাকাছি আসতেই লাফ দিয়ে নেমে পড়লাম। খনির ভিতরে তখন 1 বুক সমান জল এবং তা প্রতি মুহূর্তে বেড়ে চলেছে। কয়লা ধোয়া নোংরা কালো রঙের জল ও তার সাথে খনির ভেতর থেকে নির্গত হওয়া বিষাক্ত গ্যাসের গন্ধে তখন ওখানে নিঃশ্বাস নেওয়া দায়। এদিকে লিফট জলের মধ্যে নামতে পারবে না। একজন শ্রমিককে বললাম, আমি জলে ডুবে গিয়ে তাকে মাথায় করে তোলার চেষ্টা করব, আর সে যেন লিফটে উঠে পড়ে। তাই হলো। কালো নোংরা জলে ডুব দিয়ে একে একে 4 জনকে লিফটে তুলে লিফটে ওপরে পাঠালাম। খনির ভিতর চাপ চাপ অন্ধকার।
আর তার সঙ্গে বাড়তে থাকা জলস্তরে আমি ছটফট করছি। লিফট ওপরে পৌঁছে শ্রমিকদের নামিয়ে নিচে নামতে উদ্যত হলে ঘটলো আর এক বিপত্তি। ওই ভাই, লিফট খারাপ হয়ে গেছে ভাই। আরে তুই কি বলছিস কি? আরে দড়ি ফেল। ও স্যার, হঠাৎ লিফট গেল খারাপ হয়ে। সে আর একটুও ডরে না। জলস্তর আমার গলার কাছে উঠে এলো। আমি বুঝতে পারলাম এখানেই আমি শেষ। এই খনি গহ্বরে আমার অন্তিম শয্যা শায়িত হতে চলেছে। শরীর ধীরে ধীরে অবসন্ন হয়ে পড়ছে। খনিতে ধস নামলো বলে। ঠিক এমন সময় সকলকে আশ্চর্য করে দিয়ে সেই আকাশ ভাঙা বৃষ্টি একেবারে থেমে গেল। খনির ভিতর জলের প্রবেশ রুদ্ধ হলো। কোনার নদীর জল তার গতিপথ পরিবর্তন করে খনির ভিতর ঢোকা বন্ধ করে দিল। জলস্তর আমার গলার কাছে এসে স্থির দাঁড়িয়ে। এমন অবস্থায় ওপর থেকে আমার উদ্দেশ্যে ফেলা হলো একটা মোটা দড়ি। ওপর থেকে শ্রমিকের দল চিৎকার করে আমায় দড়ি ধরতে বলল। আমি তাদের কথা মতো তাই করলাম। তারপর সকলে মিলে টেনে উপরে তুলল আমায়। খনির বাইরে আসতেই জ্ঞান হারালাম আমি। পরদিন সকালে যখন চোখ খুললাম, দেখি আমি একটা তাঁবুর ভিতর তাকিয়ায় শুয়ে আছি। এই একটা তাঁবু কালকের প্রলয়ের পরেও সুরক্ষিত ছিল। আস্তে আস্তে তাকিয়ায় উঠে বসতে একটা দেহাতি শ্রমিক আমায় গরম চা এনে দিল। চায়ে চুমুক দিতে শরীরটা একটু সতেজ হলো যেন। তার মুখে শুনলাম সবাই নিরাপদে আছে, তবে খনির ভিতর জল ঢুকে তার ব্যবহারের উপযুক্ত নেই। দেহাতি শ্রমিকটা আমায় ভাঙা ভাঙা বাংলায় জিজ্ঞেস করলো, এখন কেমন মেহসুস করছেন সাবজি? আমি অস্ফুটে জানালাম, হ্যাঁ, আগের থেকে একটু ভালো আছি। তারপর সেই শ্রমিকের কাছে একটা কথা শুনে চমকে উঠলাম আমি। সে জানালো, কাল ওই ভয়ঙ্কর তাণ্ডব চলাকালীন এক সাধু দূরের টিলার ওপর বসে তপস্যা করছিল। বিদ্যুতের ঝলকানিতে তাকে দেখা যাচ্ছিল। তাকে আগে এখানে কেউ দেখেনি। আপনাকে খনি থেকে বার করে আনার পর তাকে আর দেখা যায়নি। অন্য আর এক শ্রমিক বলল, বহু তাজ্জব ঘটনা সাবজি। এমন সাধুকে আগে কখনো দেখি নাই। ওই সাধুর তপস্যাতেই নদীর জল দিক বদলালো ও বারিশও থামলো। নেই তো কি যে হতো কে জানে। আমি খানিক ভাবলাম। তারপর বুঝতে পারলাম ওই সাধু সেই শ্মশানের সন্ন্যাসী ছাড়া আর কেউ নয়। আমায় বাঁচাতে সেদিন উনি এসেছিলেন। আমি মনে মনে ওই সাধুকে শত কোটি প্রণাম করলাম। এরপর অনেক খোঁজ করেছি ওনার, তবে আর কোনো দিন দেখা পাইনি তার। রাঙা দাদু এবার থামলেন। ঘরের মধ্যে তখন গভীর নিস্তবতা। আমাদের কারুর মুখে কোনো কথা নেই। সকলে মন্ত্রমুগ্ধের মতো এতক্ষণ দাদুর গল্প শুনছিলাম। এমন সময় বাইরে থেকে দিদিমার কণ্ঠস্বর ভেসে এলো। রাঙা দাদুর উদ্দেশ্যে তিনি জিজ্ঞাসা করছেন, কি গো শুনছো? তুমি রাতে কি খাবে? দিদিমার কথার উত্তর দিতে রাঙা দাদু ঘরের বাইরে বেরিয়ে গেলেন। আমরা তখনও একটা অদৃশ্য ঘোরের মধ্যে বসে রইলাম। হয়তো সেদিন সেখানে উপস্থিত সকলের মনে একটাই প্রশ্ন ছিল, এটাও কি বাস্তবে সম্ভব?
শেষ হলো আজকের গল্প রাঙা দাদু ও সন্ন্যাসী। গল্প লেখক নীলাব্জ চক্রবর্তী, গল্প কথক সুমিত, রাঙা দাদু ও গল্পের সূত্রধার আমি সায়ন, সন্ন্যাসীর চরিত্রে রাহুল, বরুণ দীপঙ্কর, দিদিমার চরিত্রে শিল্পা, শ্রমিকদের চরিত্রে সূর্য এবং দীপঙ্কর। পর্ব পরিচালনায় আমি সায়ন, সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে দীপঙ্কর। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী নীলাব্জ চক্রবর্তীকে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।